Welcome to Jaipur, the pink city of India. সবটা আমি স্টার্ট করছি জয়পুর থেকে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে চলো তোমাদেরকে জয়পুর সিটিটা একটু ঘুরে দেখাই। সিটিটা দেখতে কিরকম সেটা একটা তোমাদের সম্পূর্ণ ধারণা হওয়া উচিত। আর এর সাথে সাথেই কিন্তু আমরা জয়পুরের একটু ইতিহাসটাও জেনে নেব। জয়পুরের নামটি এসেছে সবাই জয় সিং, যিনি হচ্ছে আমেরের শাসক ছিলেন। 1727 সালে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো জয় সিংয়ের নাম থেকেই কিন্তু এই শহরের নাম হয়েছে জয়পুর। আমরা সবাই জানি জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, কিন্তু এই পিঙ্ক সিটি কবে থেকে হয়েছে সেই হিস্ট্রিটাও চলো জেনে নিই। 1876 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারত ভ্রমণে এসেছিলেন। সেই সময় গোলাপি রঙকে মনে করা হতো আত্মীয়তার প্রতীক। তাই সেই সময়কার রাজা রাম সিং গোটা শহরকেই গোলাপি রং করে দিয়েছিলেন অতিথিদেরকে স্বাগত জানানোর জন্য। তো সেই থেকেই কিন্তু জয়পুরের নাম হয়ে গেছিল গোলাপি শহর বা পিঙ্ক সিটি। পিঙ্ক সিটিতে আজকেই আমাদের প্রথম দিন। সবার প্রথমে আমরা যেটা করেছিলাম, হাওয়া মহল থেকে একটা কম্পোজিট টিকিট করে নিয়েছিলাম। এই কম্পোজিট টিকিটের করে নিলে কিন্তু তোমরা একটা টিকিটের সাহায্যেই কিন্তু আমির ফোর্ট, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট, হাওয়া মহল, অ্যালবার্ট ফোর্ট, জলমহল, যন্তর মন্তর এই সব কিছু কিন্তু একটা টিকিটের সাহায্যেই দেখে নিতে পারবে। তো এই কম্পোজিট টিকিটের দাম ছিল পার হেড 400 টাকা করে। কম্পোজিট টিকিট না করলে কিন্তু প্রত্যেকটি জায়গায় ইন্ডিভিজুয়াল টিকিট করতে হবে। জয়পুরের সবচেয়ে প্রথমে আমরা গেছিলাম হাওয়া মহলে। এই হাওয়া মহল 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং তৈরি করেছিলেন। এই প্রাসাদটি কিন্তু সম্পূর্ণ লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। 1799 সালে হাওয়া মহল নির্মাণ করেন মহারাজা সাওয়াই প্রতাপ সিং। 5 তলায় এই ভবনে রয়েছে 953টি ছোট ছোট জানালা। এই জানালাগুলো কিন্তু অনেকটা দেখতে মৌচাকের মতো। মহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ লালচাঁদ। রাজা ছিলেন নিজে শ্রীকৃষ্ণের ভক্ত, তাই বাইরে থেকে কিন্তু এই হাওয়া মহলকে দেখতে অনেকটা শ্রীকৃষ্ণের চূড়ার মতনই লাগে। এই হাওয়া মহল তৈরি করা হয়েছিল কিন্তু রাজ পরিবারের মহিলাদের জন্যই। অনুমতি ছাড়া কিন্তু হাওয়া মহলে কোনো পুরুষ প্রবেশ করতে পারত না। সাধারণ মানুষ বাইরে থেকেও কিন্তু মহলের ভেতর কি হচ্ছে সেটাও দেখতে পেতে না, কিন্তু জানালায় বসানো চিকোর কারণে বাইরের জনজীবন দেখতে পেতেন রাজ পরিবারের মহিলারা। রাজ পরিবারের নারীদের বিনোদনের জন্যই কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। এই হাওয়া মহল কিন্তু 5 তলা বিল্ডিংয়ের সমান, কিন্তু এত বড় বিল্ডিং তৈরি করতে কিন্তু কোনো ভিত নেই। তাই এটি কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু ভিতবিহীন এক মহলটি। 5 তলা উঁচু বিল্ডিংয়ের সমান হলে কি হবে, এর মধ্যে কিন্তু কোনো সিঁড়ি নেই। ওপরে ওঠার জন্য কিন্তু রয়েছে ঢালু পথ। ভিতহীন মহল হওয়ার জন্যই কিন্তু এখানে কোনো সিঁড়ি নির্মাণ করা হয়নি। হাওয়া মহলের কোনো সদর দরজা নেই। মহলে প্রবেশ করতে গেলে প্রাসাদের পাশ দিয়ে ঢুকতে হয়। আর এখন যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাওয়া মহলের একেবারে পেছন দিক, কিন্তু মানুষ এটাকেই কিন্তু সামনের দিক হিসাবে ভুল করে। হাওয়া মহলকে এইভাবে দেখতে হলে কিন্তু হাওয়া মহলের অপোজিটে অনেক কটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আছে। তো সেইখানে কিন্তু যদি যাওয়া হয় তাহলে কিন্তু এই রকম হাওয়া মহল তোমরা দেখতে পাবে। রাতের বেলা কিন্তু এই হাওয়া মহল আরও কিন্তু আকর্ষণীয় হয়ে ওঠে।
তোমরা যারা হাওয়া মহল দেখতে যাবে বলে ঠিক করেছো, তো ঠিক করবে বিকেলবেলাটার দিকে যেতে, তাহলে দিনের বেলা এবং রাতের বেলা দুটোরই সৌন্দর্য তোমরা দেখতে পাবে। হাওয়া মহল থেকে এরপর চলে যাব আমরা সিটি প্যালেস জয়পুরে। হাওয়া মহলের পাশেই কিন্তু এই সিটি প্যালেস অবস্থিত, পায়ে হেঁটেই কিন্তু আপনারা যেতে পারবেন। এটি হলো সিটি প্যালেসের একদম বাইরের দিকের গেট, এরপরেই কিন্তু টিকিট কাউন্টার। সিটি প্যালেসের এই মেন গেটে কিন্তু অদ্ভুত কারুকার্য আপনারা লক্ষ্য করবেন। এই গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার। এখানে কিন্তু কম্পোজিট টিকিট কাজ করবে না। এই সিটি প্যালেস ঘুরে দেখার জন্য কিন্তু আপনাকে আলাদা করেই টিকিট করতে হবে। সিটি প্যালেস ঘোরার জন্য টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 300 টাকা করে। এই সিটি প্যালেস কিন্তু দুভাগে বিভক্ত করা হয়েছে। একটা প্রান্ত পর্যটকরা ঘুরে ঘুরে দেখেন, আর আরেক প্রান্তে কিন্তু আজও রাজা বসবাস করেন। এখন যে ডান দিকে যে হলুদ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়েই কিন্তু রাজা বংশধররা থাকেন। তো মেন গেট দিয়ে ঢোকার পরেই সবার প্রথমে পড়বে হচ্ছে দিওয়ানি খাস। এই জায়গাটা কিন্তু আগেকার দিনে রাজারা প্রজাদের সাথে সব রকম আলাপ আলোচনা করার জন্যই কিন্তু এই জায়গাটা ব্যবহার করা হতো। তো এই জায়গাটাকে বলা হচ্ছে দিওয়ানি খাস। দিওয়ানি খাস দেখার পর আমরা চলে এসেছি সিটি প্যালেসের মূল আঙিনায়। এই মূল আঙিনাতে কিন্তু আগেকার দিনে নৃত্য পরিবেশন করা হতো, আর রাজারা সেটা বসে বসে দেখতেন। এখানে যে ওপরে বিল্ডিং আছে সেখানে দেখা যাবে খুব ছোট ছোট জানালা আছে। আগেকার দিনে যেহেতু পর্দা প্রথা প্রচলন ছিল, তাই রানীরা কিন্তু সবার সামনে আসতেন না। এই জানালা দিয়েই কিন্তু তারা সব কিছু পর্যবেক্ষণ করতেন। আর এইখানেই কিন্তু 4টি মেন দরজা আছে, যেই দরজাগুলো বিভিন্ন ঋতুতে ব্যবহার করা হতো, শীত, গ্রীষ্ম, বর্ষা এবং হেমন্তকালে। এই গেটগুলো দিয়েই কিন্তু সিটি প্যালেসের ভেতরে আগে প্রবেশ করা হতো। এছাড়াও কিন্তু সিটি প্যালেসের ভেতরে পিকচার গ্যালারি আছে, অনেক রকম ফটো রাখা আছে, যেখানে আগেকার দিনে সব রাজাদের ফটো টাঙানো আছে। তারা কিভাবে রাজ্য পরিচালনা করতো সেইগুলোর ফটো কিন্তু এখানে ডিটেলসে দেখা যাবে। কতজন রাজা রানী ছিল সবারই কিন্তু এখানে ফটো দেখতে পারবে। আর আশা করি এই জিনিসগুলো কিন্তু দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর সিটি প্যালেস থেকে আমরা চলে গেছিলাম অ্যালবার্ট হল মিউজিয়ামে। অ্যালবার্ট হল মিউজিয়াম কিন্তু জয়পুরের সবচেয়ে পুরনো মিউজিয়ামের মধ্যে একটি। এই অ্যালবার্ট হল মিউজিয়ামটি ডিজাইন করেছিল স্যামুয়েল সুইনটন জ্যাকব।
আর এর মধ্যে কিন্তু রাজপুত ধারাটাও বজায় ছিল। 1887 সালে কিন্তু এইটাকে পাবলিক মিউজিয়াম হিসাবেই খোলা হয়েছিল। রাজা এডওয়ার্ড সপ্তমের নাম অনুসারেই কিন্তু এটির নামকরণ করা হয়েছে। মহারাজা রাম সিং প্রাথমিকভাবে কিন্তু এই বিল্ডিংটি একটি টাউন হল করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার উত্তরসূরি মাধো সিং দ্বিতীয় সিদ্ধান্ত নেন যে এটি একটি মিউজিয়াম হওয়াই জনসাধারণের জন্য ভালো হবে। তো এখন চলো এর ভেতরে কি কি আছে দেখা যাক। এই অ্যালবার্ট হল মিউজিয়ামের কিন্তু প্রধান আকর্ষণ হচ্ছে 1700 শতকের একটি মিশরীয় মমি। এটি কিন্তু মনে করা হয় যে ইন্ডিয়ার প্রথম মমি কিন্তু এই অ্যালবার্ট হল মিউজিয়ামেই কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে, যদিও এই মমির কিন্তু এখন আর ছবি তুলতে দেয় না। এই মিউজিয়ামে কিন্তু আগেকার দিনে রাজাদের ইউজ করা কার্পেট, হাতির দাঁত, ধাতব ভাস্কর্য, পেন্টিং, জুয়েলারি, এগুলো কিন্তু সব কিছু তোমরা দেখতে পাবে। এই মিউজিয়ামে এখনও যা কিছুই আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু 1700 শতকেরই। প্রায় বলতে গেলে 400 বছর ধরে যে এখনও এগুলো অক্ষত অবস্থায় আছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার। এই বিভিন্ন ধরনের ক্রকারিস, তারপরে আগেকার দিনে যে মহিলারা কী ধরনের জুয়েলারি ইউজ করতো, তারপরে আগেকার দিনের যে স্কাল্পচার তৈরি করা, সব কিছুই কিন্তু এখনও প্রায় 80 থেকে 90% কিন্তু অক্ষত রয়েছে। তবে কিছু কিছু ভাস্কর্য অবশ্যই কিন্তু ভেঙে গেছে। এই যে জুয়েলারিগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আগেকার দিনে রাজা রানীরা ইউজ করতো, তাদেরই ইউজ করা কিন্তু এগুলো হাতের বালা, চূড়, কানের দুল। আর আগেকার দিনের ডিজাইনগুলো তোমরা একটু লক্ষ্য করো, খুবই কিন্তু ইউনিক। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম পরবর্তী ডেস্টিনেশনে, সেটা হচ্ছে জলমহল। তো আমির ফোর্ট যাওয়ার পথেই কিন্তু এই জলমহল পড়বে। জলমহল হলো জয়পুরের অন্যতম আইকনিক একটি স্মৃতিস্তম্ভ। এর 5 তলা লম্বা কাঠামো কিন্তু সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি। জলমহলে কিন্তু মোট 4টি তলা রয়েছে, যার সবচেয়ে ওপরের তলাটি মহারাজা এবং তার অতিথিদের থাকার জন্য ব্যবহার করা হতো, এবং প্রাসাদের প্রথম 3টি তলা কিন্তু হ্রদের তলায় অবস্থিত। জলমহল 1700 খ্রিস্টাব্দে তৈরি হলেও 1800 শতকের গোড়ায় মহারাজা জয় সিং কিন্তু এই জলমহলকে সংস্কার করেছিল, এবং এর চারিপাশে যে হ্রদ আছে সেটাকেও কিন্তু অনেক বড় করাও হয়েছিল। জলমহল দেখা হয়ে গেলে এরপরে আমরা চলে গেছিলাম আমের ফোর্ট বা আম্বার ফোর্ট দেখতে। আম্বার ফোর্ট দেখার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, কিন্তু যেহেতু আমরা আগের দিনেই কম্পোজিট টিকিট করে নিয়েছিলাম, এই জন্য আমাদেরকে আর নতুন করে কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। আমের ফোর্ট কিন্তু জয়পুরের প্রধান একটি পর্যটন আকর্ষণ। জয়পুর শহর থেকে কিন্তু এটি 11 কিলোমিটার দূরে অবস্থিত। এই আমির ফোর্টও কিন্তু লাল বেলে পাথর ও মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। এই আমির ফোর্ট কিন্তু দিওয়ানি আম, দিওয়ানি খাস, শীষমহল, জয় মন্দির এবং সুখনিবাস নিয়ে
তৈরি হয়েছে। এমনভাবে তৈরি হয়েছে যেখানে শীতল জলবায়ু কৃত্রিমভাবে প্রাসাদের মধ্য দিয়ে যেতে পারে, তাই এই আমের দুর্গটি আমের প্রাসাদ নামেও কিন্তু পরিচিত। এই আমের ফোর্ট কিন্তু আগে রাজপুত মহারাজারা তাদের পরিবারের সাথেই কিন্তু এইখানে থাকতেন। আমের ফোর্ট 6টি আলাদা আলাদা বিভাগে কিন্তু বিভক্ত, প্রত্যেকটির কিন্তু নিজস্ব প্রবেশদ্বার এবং উঠান রয়েছে। মূল প্রবেশটি হচ্ছে সুরজপোল বা সানগেট দিয়ে, যা প্রথম প্রধান উঠোনে নিয়ে যায়। এখানে ছিল সেই জায়গা যেখানে সেনারা যুদ্ধ থেকে ফিরে আসার পর তাদের যুদ্ধের বিজয় কুচকাওয়াজ করত, যা জালিযুক্ত জানালা দিয়ে রাজপরিবারের মহিলারা কিন্তু দেখত। পর্দা প্রথার জন্য রানীরা কিন্তু বাইরে যেহেতু আসতে পারতো না, তাই তারা জানালা দিয়েই দেখত। এটি হচ্ছে কিন্তু প্রাসাদের মূল আঙিনা। এই আঙিনার নাম হচ্ছে গণেশ পোল প্রবেশদ্বার। এরপরেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দিবানি আম, যেখানে রাজা সরাসরি প্রজাদের সাথে যোগাযোগ করতেন। এরপরে আমরা চলে যাব শীষমহলের দিকে। এই শীষমহল কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, এমনভাবে তৈরি করা হয়েছে যা রাতের বেলা মোমবাতির আলোতে কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে। শীষমহল কিন্তু আয়না প্রাসাদ নামেও পরিচিত। আর শীষমহলের সামনেই কিন্তু রয়েছে এই বাগান। এখন তোমরা যে জায়গাটা দেখছো এটা কিন্তু মাওতা লেক এবং এটি হচ্ছে জাফরান বাগান নামেও এটি একটি ষড়ভুজ নকশার আকৃতিতে তৈরি করা হয়েছে। রাজা মানসিকের কিন্তু 12 জন রানী ছিল, তাই এই আমির ফোর্টে কিন্তু তিনি 12টি কক্ষ তৈরি করেছিলেন, প্রতিটি রানীর জন্যই একটি করে। প্রতিটি কক্ষে কিন্তু রাজার ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি সংযুক্ত ছিল। রাজা চাইলে কিন্তু রানীদের ঘরে আসতে পারতেন, কিন্তু রানীরা কিন্তু ওপরের তলায় যেতে পারতেন। এখন তোমরা যে জায়গাটি দেখছো এটা কিন্তু রাজা মানসিংয়ের প্রধান প্রাসাদ। এইটি কিন্তু সবার প্রথমে তৈরি করা হয়েছিল, পরে এটাকে উত্তর বৃদ্ধি করা হয়েছিল। আমির ফোর্টের ঠিক পেছনেই আছে পান্না মিনাকি কুদ। এটিও কিন্তু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো আগেকার দিনে কিন্তু এই স্টেপ ওয়েলসের ব্যবহার করা হতো। আর রাজস্থান যেহেতু গরমের জায়গা, সবসময় জল পাওয়া যেত না, তাই বর্ষাকালে কিন্তু এখানে জলকে স্টোর করে রাখা হতো। আর সারা বছর কিন্তু এখান থেকে জল নিয়ে মানুষজন ব্যবহার করত। তো রাজস্থানে বেশ কয়েকটি জায়গায় স্টেপ ওয়েলস দেখতে পাওয়া যায়, তার মধ্যে এটি অন্যতম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, ফোর্টগুলো যেহেতু অনেকটা ওপরে তৈরি, তাই কিন্তু আমাদের এই পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হচ্ছে। আর নাহারগড় ফোর্টে যাওয়ার সময় কিন্তু এই সুন্দর অসাধারণ দৃশ্যটি দেখতে পেলাম, যেটা ওপর থেকেই কিন্তু পুরো জয়পুর, অনেকটা জয়পুর সিটিকে দেখা যাচ্ছে। আর জলমহলের টাকেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো রথটাই ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার আমরা নাহারগড় ফোর্টে প্রবেশ করি। নাহারগড় ফোর্টে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি, কম্পোজিট টিকিট দিয়ে হয়ে গেছিল। নাহারগড় ফোর্ট, আমির ফোর্ট, জয়গড় ফোর্ট, এই প্রতিটি ফোর্টে কিন্তু পুরো জয়পুর সিটিকেই কিন্তু ঘিরে তৈরি হয়েছে। এই ফোর্টগুলোই কিন্তু পুরো শহরকে আগে প্রতিরক্ষা করত। মহারাজা সয়াই জয় সিং দ্বারাই কিন্তু এই ফোর্ট তৈরি হয়েছিল। এই ফোর্টটি কিন্তু জয়গড় ফোর্টের সাথে যুক্ত ছিল।
এটাই কিন্তু মনে করা হয় যে এই ফোর্টের মধ্যে এমন এক সুড়ঙ্গ আছে, সেখান দিয়ে কিন্তু সোজা জয়গড় ফোর্টে চলে যাওয়া যেত। রাজা কোনো সময় কোনো বিপদে পড়লে তখন কিন্তু এই সুড়ঙ্গ ব্যবহার করা হতো। এই ফোর্টটি কিন্তু রাজা সওয়াই রাম সিং তৈরি করেছিলেন। পরে রাম সিংয়ের উত্তরসূরি সওয়াই মাধো সিং এই ফোর্টের মধ্যে কিন্তু একটি প্রাসাদও তৈরি করেছিল এবং তার 9টি রানী ছিল, তাই তার 9 রানীর জন্য কিন্তু এখানে আলাদা আলাদা থাকার ঘর তৈরি করেছিল। প্রতিটি রানীর জন্যই কিন্তু একটা করে স্যুট তৈরি করা হয়েছিল, যার মধ্যে শোবার ঘর, বারান্দা, রান্নাঘর এবং অন্যান্য প্রয়োজনীয় রানীদের কিন্তু যাতে দেখতে না পারে। নাহারগড় ফোর্টে কিন্তু আকর্ষণীয় দেখার জিনিস হচ্ছে জাদুঘর, যার মধ্যে কিন্তু একপাশে কিন্তু শীষমহল বা আয়না প্রাসাদও আছে। আর এর টিকিট প্রাইস হচ্ছে 500 টাকা করে। সময় হচ্ছে সকাল 10টা থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর নাহারগড় ফোর্টের কিন্তু আর একটা বৈশিষ্ট্য হলো যে নাহারগড় ফোর্ট থেকে কিন্তু পুরো জয়পুর সিটির খুব সুন্দর ভিউ পাওয়া যায়।